মাইক্রোবাসটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর ঢাকার এই চেনা শহরটা আমার কাছে একটা জীবন্ত কবরস্থানের মতো মনে হতে লাগলো। প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে মীরের স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াতো। নিজের দোষে সব হারিয়ে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। মাও আর আমার কোনোদিন খোঁজ নেননি। দিন যায়, মাস যায়, মীরার দেওয়া সেই রক্তে ভেজা নীল ডায়েরিটা জড়িয়ে ধরে প্রতিটা রাত আমি কেঁদে ভাসাতাম। ডায়েরির প্রতিটা শব্দ আমাকে একটু একটু করে পুড়িয়ে খাঁটি মানুষে রূপান্তর করছিল। আমি বুঝলাম শুধু ঢাকায় বসে আফসোস করলে আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে না। যে মীরাকে আমি এত বড় ক্ষত দিয়েছি, ওর মনে আমার প্রতি বিশ্বাসটা আবার ফিরিয়ে আনা আমার দায়িত্ব। তাতে যদি আমার পুরো জীবনটা পার হয়ে যায়, যাক। মীরা চলে যাওয়ার দীর্ঘ 8 মাস পর আমি আর নিজের ভেতরে সেই কষ্ট সহ্য করতে পারলাম না। চাকরি আর ঢাকার মায়া চিরদিনের মতো ত্যাগ করে একটা ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। দিনাজপুরের সেই প্রত্যন্ত গ্রাম যখন পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারিদিকে সবুজ ধানক্ষেত আর স্নিগ্ধ শান্ত পরিবেশ। যখন মীরার বাপের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, আমার বুকটা ধুকপুক কাঁপছিল। উঠোনে 2.5 বছরের আয়ান একটা প্লাস্টিকের বল নিয়ে খেলছিল। 8 মাসে অনেকটাই বড় হয়ে গেছে। আমাকে দেখা মাত্র খেলা থামিয়ে দিয়ে বড় বড় চোখে তাকালো। তারপর আদো আদো গলায় চিৎকার করে উঠলো, বাবা, বাবা আসছে। আয়ানের চিৎকারে ঘর থেকে মীরার বাবা আর মা বের হয়ে এলেন। আমাকে এই অবস্থায় মলিন চেহারা দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ওনারা ভীষণ অবাক হলেন। ওনাদের চোখের কোনো রাগ ছিল না। মীরার বাবা এগিয়ে এসে আমার হাতের ব্যাগটা নামিয়ে নিলেন। আর মীরার মা চোখ মুছে বললেন, ভেতরে এসো বাবা, তুমি আসবে আমরা জানতাম। একটু পর মীরা ঘর থেকে বের হয়ে এলো। পরনে সাধারণ একটা সুতির শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ। ঢাকা সেই হাসপাতালের ফ্যাকাশে মীরা এখন অনেকটাই সুস্থ। ওর চোখে মুখে এখন শান্তির, আত্মবিশ্বাসের আলো। আমাকে দেখা মাত্র মীরা থমকে দাঁড়ালো। ওর সেই পুরনো ভীতি ও তীব্র ঘৃণা এখন আর নেই, তবে চোখে একরাশ বিস্ময় আর অভিমান জমা হলো। আমি ওর সামনে গিয়ে কোনো অধিকার দেখানোর চেষ্টা করলাম না। সোজা মাটির মেঝেতে বসে পড়লাম। মীরার 2 পায়ের কাছে বসে হাত জোর করে বললাম, মীরা, আমি এখানে তোমাকে জোর করে ফিরিয়ে নিতে আসিনি। আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এই 8টা মাস আমি নরক যন্ত্রণায় ভোগ করেছি। মা আমাকে ত্যাগ করেছে, ঘর বাড়ি সব শেষ। এখন আমার এই পৃথিবীতে তুমি আর আয়ান ছাড়া কেউ নেই। আমি এই গ্রামেই থাকবো মীরা, একটা ছোটখাটো চাকরি বা চাষবাদ করে তোমাদের চোখের সামনে পড়ে থাকবো। তুমি আমাকে স্বামী হিসাবে না হোক, অন্তত আয়ানের বাবা হিসাবে থাকার অনুমতিটুকু দাও। আমার চোখের জল আর ভেতরের খাঁটি অনুশোচনা দেখে মীরার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ও ডায়েরির পাতাগুলোর মতোই বুঝতে পেরেছিল এই আবির আর সেই অন্ধ ভক্ত কাপুরুষ আবির নয়। এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ বদলে গেছে। মীরার বাবা আমার পাশে এসে আমাকে হাত ধরে তুললেন। উনি মীরার দিকে তাকিয়ে বললেন, মামনি, মানুষ ভুল করে, কিন্তু যে মানুষ নিজের ভুল বুঝতে পেরে অহংকার বিসর্জন দিয়ে এত দূর আসে, তাকে আর যাই হোক নির্দয় হওয়া যায় না। তো তোমার জন্য নিজের মা, বাড়ি, শহর সব ছেড়ে এসেছে। এবার ওকে মাফ করে দাও মা। মীরা গভীর একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে খুব মায়াবী, মৃদু ও ধমকের স্বরে বলল, এতদিন পর কেন এলে আবির? ভেবেছিলে খুব সহজে মিথ্যা ডিভোর্সের কাগজে সই করে দিয়ে মুক্তি পেয়ে যাবে? রাতের সেই স্টোররুমের অন্ধকারে আমি কিন্তু তোমার এই বদলে যাওয়া রূপটার জন্য অপেক্ষা করছিলাম। মীরার এই একটি কথা আমার বুকের ভেতরে সমস্ত মেঘ কেটে এক সোনালী রোদে হেসে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মীরাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ফেললাম। আয়ানও ছুটে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরলো। পরের দিন সকালে আমি আর মীরা আমাদের সন্তানকে নিয়ে দিনাজপুরের সেই শান্ত পুকুর পাড়ে গিয়ে বসলাম। ভোরের হালকা মিষ্টি আলো এসে পড়লো মীরার মুখের উপর। মীরার মাথায় আর কোনো ব্যান্ডেজ নেই, আর আমাদের সম্পর্ক আর কোনো শাশুড়ির অহংকারের বিষাক্ত কালো মেঘ নেই। আমরা আর কোনোদিন সেই ঢাকার খাঁচায় গিয়ে ফিরবো না। এই গ্রামে মীরার এই বাপের বাড়ির কোনায় আমরা নিজের মতো করে একটা ছোট্ট ঘর, একটা সুন্দর ভালোবাসার সংসার গড়ে তুলবো, যেখানে কোনো বউকে আর চাকরানি হতে হবে না, আর কোনো স্বামীকে মায়ের অন্ধ ভক্ত হয়ে কাপুরুষের মতো শাস্তি হবে না। মায়ের আড়াল থেকে বের হয়ে আমি খুঁজে পেলাম আমার সত্যিকারের স্বপ্ন। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা ছিল গল্পের শেষ অংশ। তো এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।